দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন গেম অনে। সাথে আছি আমি শুভ দেবনাথ। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব কেমন গেল এবারে বিশ্বকাপ এই বিষয়। প্রায় 1.5 মাস ধরে 48 দল 104 ম্যাচের রোমাঞ্চে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মেতেছিল গোটা বাংলাদেশ। তাই এবারের পর্বটি সাজিয়েছে একটু ভিন্নভাবে। পুরো বিশ্বকাপ জুড়ে নিউজ 24 এর পর্দায় যাদের প্রতিবেদন ও বিশ্লেষণ দেখেছেন, আজ তাদের সাথেই আমরা একই মঞ্চে। চলুন তাদের সঙ্গে পরিচয় হয়ে যাচ্ছি। শুরুতে আমার ডান পাশে যাব, যিনি রয়েছেন আপনার পরিচয় আপনি নিজেই বলবেন। আমি মামুনুর রহমান, নিউজ 24 এর সাথে আছি স্পোর্টস রিপোর্টার হিসেবে। আমি মাহাদি ইমরান, আমি আছি রিপোর্টার হিসেবে নিউজ 24। আমার বাম পাশে যাব, আমি ইস্তেক দীপু, স্টাফ রিপোর্টার নিউজ 24। আরেকজন রয়েছে আমি তাজবি শরণ, স্টাফ রিপোর্টার নিউজ 24। আমাদের একজন এরই মধ্যে এসে উপস্থিত হতে পারেন, তিনি কিছুক্ষণ মধ্যেই আমাদের শোতে যুক্ত হবেন। শুরুতে জানতে চাই দীপুর কাছে, দীপু পুরো বিশ্বকাপ আপনি রাত নেই দিন নেই পরিশ্রম করেছেন। শুধু জানতে চাচ্ছিলাম যে আপনাকে দিয়ে শুরু করছি আর কি, আসলে কেমন ছিল এবারে বিশ্বকাপ? 48 দলে এই আসলে কেমন লেগেছে আপনার কাছে? কিন্তু ম্যাচগুলো ছিল প্রাণবন্ত, আমরা দেখেছি রাত নেই দিন নেই, আমরা টিএসসিতে গিয়েছি, সব জায়গায় দেখেছি যে দর্শকদের একটা উন্মাদনা ছিল। তারা তাদের হতাশ হতে হয়েছে আর্জেন্টিনা ফ্যানদের। সবকিছু মিলে কি বলবেন এই বিশ্বকাপ নিয়ে? এবারের আসলে আপনি যেটা বলছেন শুভ দেবনাথ, গত বিশ্বকাপের চেয়ে কাতার বিশ্বকাপের চেয়ে কিন্তু এবারের বিশ্বকাপটা ভিন্ন ছিল, বড় আসরে হয়েছে। কাতার বিশ্বকাপ আমরা দেখেছি যে 32টি দল পার্টিসিপেট করেছিল, এবার 48টি দেশ পার্টিসিপেট করেছে, যেখানে 104টা ম্যাচ দর্শকরা কিন্তু উপভোগ করেছে। 300 উপরে গোল হয়েছে, 300 উপরে গোল হয়েছে, এক্সিলেন্ট। তো যেটা হয়েছে কি, 3টা দেশে ওয়ার্ল্ড কাপ হয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেকগুলো স্টেডিয়াম আমরা দেখেছি, আটলান্টায় দেখেছি, ডালাসে দেখেছি, লাস্ট নিউ জার্সিতে যে ফাইনালটা হলো। অবশ্য ফাইনালটা এক পেশে হয়েছে, তারপরেও কিন্তু বলবো যে সব মিলিয়ে দারুণ একটা বিশ্বকাপ হয়েছে। অগণিত ফুটবল ভক্তরা তারা অবশ্যই বিশ্বকাপটাকে উপভোগ করেছে। বিশেষ করে বড় দলগুলোর কথা বলবো, তারা কিন্তু অনেকেই কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি। শেষ দিকে আমরা আর্জেন্টিনাকে দেখেছি যে তারা খুবই ভালো ফুটবল খেলেছে একেবারে একদম। যদি আপনি শেষ ম্যাচটা যদি বাদ দেন, শুরু থেকেই যদি আমরা গ্রুপ পর্ব থেকে যদি ধরি, তারা আলজেরিয়ার বিপক্ষে জয় পেল, অস্ট্রিয়াকে হারালো, জর্ডানকে হারালো, তারপর রাউন্ড অফ 32-তে আসলো, এসে তারা পেল কাকে? কেপ ভার্দেকে। এবং কেপ ভার্দেও কিন্তু ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে এবারের ওয়ার্ল্ড কাপে। আমরা দেখেছি যে তারা, বিশেষ করে ভজিনার কথা বলতে হবে, চমৎকার ফুটবল তিনি কিপিং করেছেন। এবং যেটা আপনি জানেন যে কদিন আগেই কিন্তু ফিফার যে বর্ষ সেরা বেস্ট 11 যেটা ঘোষণা করেছে, সেই বেস্ট 11-এ কিন্তু তিনি কিন্তু নাম্বার 1 গোলকিপার হয়েছেন। অবশ্যই তার যোগ্যতা দিয়ে কিন্তু তার পরিবারকে মেসি 4টি টিকিটও দিয়েছেন, এর মধ্যে সেটা কিন্তু আলোচনায় এসেছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা। আমরা কথা বলবো, আমাদের শরণ রয়েছেন, শরণকে জানতে। শরণ সাধারণত ব্রাজিলের ফ্যান, কিন্তু আজকে তাকে বাধ্য হয়ে পর্তুগালের জার্সি পরতে হয়েছে। শরণ, নতুনদের মধ্যে কেপ ভার্দের উত্থানটা নিশ্চয়ই ছিল বিস্ময়কর। তাদের খেলার কোন বিষয়গুলো নজর কেড়েছে আপনার কাছে? দেখেন, প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ, তো আসলে এই জায়গায় ছোট দলগুলো আসবে এটাই স্বাভাবিক ছিল। সেক্ষেত্রে আসলে ছোট দলগুলো অনেক ভালো করেছে। যেমন কেপ ভার্দের কথা আসলে দীপু ভাই বললেন, রাউন্ড অফ 32 উঠেছে এবং তারা কিন্তু বেশ ভালো পারফর্ম করে উঠেছে, এরকম না যে খুব বাজে পারফরমেন্স করে উঠেছে। ওরা প্রথম দিকে একটু ডিফেন্সিভ খেলেছে, তারপরে যখন মনে হয়েছে যে একটু আক্রমণাত্মক খেলা দরকার, আক্রমণাত্মক খেলেছে। আর বজিনার কথা আসলে না বললেই নয়, কারণ উনি আসলে যে লেভেলের পারফরমেন্স করেছেন সবার চোখে পড়ে গেছে সেটা। 40 বছর বয়স, হয়তোবা যদি একটু বয়সটা কম হতো, হয়তোবা ইউরোপের বড় ক্লাবগুলো টানাটানি লেগে যেত আসলে তাকে নিতে। সেক্ষেত্রে তার ফলোয়ার কিন্তু বেড়েছে, ইনস্টাগ্রামে আমরা দেখেছি। তিনি কিন্তু ফিফার যে বেস্ট 11 সেটাতে এসেছেন, মেসিদের সাথে তার দামও বেড়ে গিয়েছে। আজকে ট্রান্সফার মার্কেট আমরা দেখেছি দামটাও হু করে বেড়ে উঠেছে আসলে। সেক্ষেত্রে কেপ ভার্দে দারুণ খেলেছে। বিশেষ করে আর্জেন্টিনার সাথে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা কিন্তু দুর্দান্ত খেলেছে। প্রতিবার তারা পিছিয়ে পড়েছিল এবং দারুণ কামব্যাক তারা দিয়েছে, এবং শেষ পর্যন্ত আসলে আর্জেন্টিনা যেই মেন্টাল ছিল, যে একটু চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি ছিল, ওই কারণে আসলে বাটটা পড়েছে কেপ ভার্দে, অথবা এমনিতে খুব ভালো খেলেছিল। আমরা একটা আসতে চাই আইমানের কাছে। আইমান, সকালে সবচেয়ে বেশি আপনারই অফিস করতে হয়েছে, এই জন্য সেই ফুটবলের উন্মাদনা বলি সবকিছু আপনি টের পেয়েছেন যখন অফিসে এসেছেন, তখনই দেখতে পেলেন। জানতে চাচ্ছিলাম যে এবারে বিশ্বকাপে এক অর্থে গোলকিপারদেরই বলতে গেলে, বিশেষ করে কেপ ভার্দের
তার আলোচনা বারবার আসবে, কিন্তু তিনি যেভাবে পারফর্ম করেছেন সকলে মন জয় করে নিয়েছে। অবশ্যই। ভোজনিয়ার পারফরমেন্স, তার পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করবেন? আসলে ভোজিনহার যে ব্যাপারটা, আমি বলবো যে এবার সে একটা রেকর্ডও করেছে। বিশেষ করে 40 বছর বয়সে এসে যেখানে অন্যদের অবসর নেয়ার কথা, সেই জায়গাতে কিন্তু এই গোলরক্ষক যে কেপভার্দের ভোজিনহা, সে কিন্তু একও তো রেকর্ড করেছে, তার পাশাপাশি ব্যাপারটা কেমন হয় না যে আচ্ছা একটু ভালো খেলে গোলকিপার হিসেবে রেখে দেই, আর মঞ্চটা হচ্ছে বিশ্বকাপের মঞ্চ, যেখানে যে কেউ তো আর সুযোগ পায় না। সেই জায়গাতে 40 বছরের যে একজন গোলকিপার, আমার মনে হয় যে স্পেনের সাথে যে খেলাটা হয়েছিল, আমার মনে হয় যে ইয়ামাল মনে করেছিল যে আরে ও তো বৃদ্ধ, ও আর কতটুকু ঠেকাবে, এপাশ থেকে গোল দিব না হয় ওপাশে যাবে, ওপাশ থেকে গোল দিব না হয় ওপাশে যাবে। কিন্তু আলটিমেটলি যখন তার যে দুর্দান্ত যে 7টা সেভ ছিল এই পুরো বিশ্বকাপে, সেটি একেবারে ফুটবল ভক্তদের আমার মনে হয় না যে বিগত বিশ্বকাপগুলোতে তারা এরকম কোনো পারফরমেন্স দেখেছে। আপনি যদি একটু দেখেন, আমরা কেপভার্দের নামটা কিন্তু খুব একটা শুনিনি, এটা ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, নাম শোনা তো দূরে থাক, পাশাপাশি এরা যে একটু খেলবে সেটা কিন্তু আমরা 2-3 মাস আগে জেনেছি যে কেপভার্দে নতুন দল হিসেবে জয়েন করতে যাচ্ছে 48 দলের এই বর্ধিত বিশ্বকাপে। তো সেখানে কেপভার্দে অংশগ্রহণ করবে সেটা বড় কথা ভেবেছিলাম, কিন্তু তারা যে রাউন্ড অফ 32-তে আসবে সেটা কিন্তু আমরা কল্পনা করিনি। কিন্তু এই যে কেপভার্দকে রাউন্ড অফ 32-তে নিয়ে এসেছে অন ম্যান আর্মি, সে হচ্ছে গোলকিপার। কারণ এই যে ভোজিনহা যদি না থাকতো তাহলে কেপভার্দে কিন্তু আলটিমেটলি এত দূর যেতে পারতো না। পাশাপাশি শুধু যে কেপভার্দে ভালো খেলেছে ব্যাপারটা এমন না, ভোজিনহা কিন্তু কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়কে কিন্তু সে হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমাদের সবারই ইমোশনের একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের মা। তো কেপভার্দের যে গোলকিপার ভোজিনহা, সে কিন্তু ইমোশনালি বলেছিল যে আমার খুব ইচ্ছা যে আমার মা আমার খেলাটা স্টেডিয়ামে এসে দেখবে, যদিও সেটা একটা ভিসা জটিলতার কারণে অসম্ভব প্রায় হয়ে গিয়েছিল। পরে মেসির হস্তক্ষেপে আমরা দেখেছি যে ব্যাপারটা ঘটেছে। এটাও কিন্তু একটা গুড সাইন। আর এখানে যদি আমি একটু অতিরিক্ত বলতে চাই, এইবারের বিশ্বকাপে আলোচনার থেকে কিন্তু সমালোচনা হয়েছে বেশি। আপনি দেখেছেন যে বেশ কিছু রেফারি কিন্তু ঢুকতে পারেনি, সাংবাদিকদের সাথেও সেই সেম কাজটা করা হয়েছে। ইভেন লাস্ট ফাইনাল ম্যাচে ডোনাল্ড ট্রাম্প ঢুকতে যেয়ে কিন্তু বেশ ব্যাপক একটা কিন্তু সমস্যায় ফেলেছে। শুধু যে অনেকে কিন্তু দেখতেও পারেনি, যে ক্লোজিং সেরেমনিটা কিন্তু অনেকে দেখতে পারেনি। পাশাপাশি আমি বলবো যে লাল কার্ডের যে ব্যাপারটা, সেটাতেও কিন্তু স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু একটা হস্তক্ষেপ ছিল। ঠিক আছে, সো এই ওভারঅল যদি আমি পুরো বিশ্বকাপকে অ্যানালাইসিস করি, তার মধ্যে সব থেকে সুন্দর যে বিষয়টা, সে হচ্ছে কেপভার্দের গোলরক্ষক ভোজিনহা। একটু থামাতে চাই, বিশ্বকাপ যেমন নতুন নায়ক জন্ম দেয়, আবার কিংবদন্তিদেরও বিদায় হয়। এবার শেষ বিশ্বকাপ দেখেছেন অনেক তারকায়, মেসি, রোনালদো, তাদের কিন্তু শেষ বিশ্বকাপ বলতেই হবে। রোনালদো সঙ্গে নেইমার রয়েছেন, লুকাকু রয়েছেন, লুকা মদ্রিচ রয়েছেন, তাদের শেষ বিশ্বকাপ বলতে হবেই। এবং এটি নিয়ে রয়েছে আমাদের একটি প্রতিবেদন, দর্শক চলুন দেখে সেই প্রতিবেদনটি। ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পগুলো একদিন শেষ হলো লিওনেল মেসির বিশ্বকাপ অধ্যায়। 39 বছর বয়সেও নিজের জাদুতে আর্জেন্টিনাকে তুলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। 8 গোল, 4 অ্যাসিস্ট, সিলভার বলও উঠেছে তার হাতে। তবে যে ট্রফিটা একদিন আকাশের দিকে তুলে ধরেছিলেন, এবার সেটির দিকেই না তাকিয়ে বিদায় বলতে হলো অশ্রুসিক্ত নয়নে। শেষবারের মতো লড়লেন আরেক মহাতারকা। 41 বছর বয়সেও ইতিহাস লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা 6টি বিশ্বকাপে গোল করা বিশ্বের প্রথম ফুটবলারও হয়েছেন তিনি। তবে রূপকথার সমাপ্তি হলো না ট্রফি হাতে। স্পেনের বিপক্ষে হার, আর সেই সাথে শেষ হয়ে যায় CR7 এর বিশ্বকাপ যাত্রা। স্বপ্ন ছিল হেক্সা জয়ের, তবে নেইমারের শেষ বিশ্বকাপ হয়ে রইল চোট আর হতাশার গল্প হয়ে। পুরো আসরে খেলতে পেরেছেন মাত্র 37 মিনিট। নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর চোখের জলেই শেষ হয় সাম্বা জাদুকরের আন্তর্জাতিক অধ্যায়। মাঝমাঠের দুই শিল্পীও শেষবারের মতো তুলিতে আঁকলেন তাদের শিল্প। 40 বছর বয়সী লুকা মদ্রিচ এবারও দেখালেন কেন তিনি যুগের অন্যতম সেরা মিডফিল্ডার। আর হামেস রদ্রিগেজ গোল না পেলেও সুযোগ তৈরি করে বুঝিয়ে দিয়েছেন ক্লাস কখনো হারিয়ে যায় না। মোহাম্মদ সালাহ শেষ বিশ্বকাপে গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, লড়েছেন শেষ পর্যন্ত। রোমেলু লুকাকু বদলি হয়েও 3 গোল করেছেন। আর মেক্সিকোর গোল পোস্টের নিচে পরিচিত মুখ ওচোয়া 5 বিশ্বকাপ খেলে বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকেই। এই বিশ্বকাপে হয়ে থাকলো তাদের শেষ মঞ্চ হয়ে। তাসবিহ শরণ, নিউজ 24।
দেখছিলাম দারুণ একটি প্রতিবেদন তাসবির স্মরণের, বিশ্বকাপে তারাদের জন্ম দেয় এবং তারাদের কিন্তু ক্যারিয়ার শেষ হয়। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন তানভীর, তার সঙ্গে আমরাও কথা বলবো বিশ্বকাপে উন্মাদনা নিয়ে। তিনি পুরো 1.5 মাস প্রচন্ড পরিশ্রম করেছেন, যদিও আজকে তিনি দেরি করে এসেছেন। তানভীর, এত তারকার বিদায়ের সামনে বিশ্বকাপ কি তারকা শূন্য হয়ে পড়বে? আগামী আসর কেমন হতে পারে যে এই তারকা মেসি রোনালদোর বিকল্প তৈরি হয়ে যাবে, না হলে কি এমনভাবে বিশ্বকাপ চলবে যে তারকাহীনভাবে বিশ্বকাপ চলবে? কি মনে হচ্ছে? ধন্যবাদ ভাই আমার কাছে আসার জন্য। দেখতে পাচ্ছেন আমি আর্জেন্টিনা জার্সি যেহেতু গায়ে জড়িয়েছি, তো একটু আর্জেন্টিনা পাগলা ভক্ত বলা যায়। কাজের পাশাপাশি কাজের সময় তো অবশ্যই নিরপেক্ষ থাকতে হয়, তারপর পাশাপাশি আর্জেন্টিনা নিয়ে একটু চর্চা করি। সেজন্য বলতে চাই যে আর্জেন্টিনায় তো লিওনেল মেসি এবার 39 বছর, তারপরের বিশ্বকাপ খেলবে কি খেলবে না তার কোনো নিশ্চয়তা নেই, যদিও সে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তার বিদায়ের। তবুও আমরা তারকা শূন্য যে হয়ে যাওয়ার ব্যাপারটা আর্জেন্টিনা বা অন্যান্য দলের প্রতি আমি মনে হয় না যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আর্জেন্টিনায় ইতোমধ্যে যে নতুন নতুন তারকা যুক্ত হয়েছে বা যে রাইজিং স্টার যেগুলোকে আমরা বলতে পারি তারা আছে। নিকো পাস খুব ভালো খেলছে, যদিও এই বিশ্বকাপে সে সময় পায়নি খুব বেশি একটা, হ্যাঁ ম্যাচ টাইম খুব বেশি একটা নেই তার। তো পরের বিশ্বকাপে হয়তো সেই মেন ম্যান হবে বা যে আমরা যদি একটু আজকে আমি একটা প্রতিবেদন বানিয়েছি 1.5 মাস আলোচনা করতে চাই। রোনালদো ছেলে এবং মেসি ছেলেকে 30 সালে পাওয়া যেতে পারে, এটা না আপনার কাছে কতটা আপডেট আছে? তাদেরকে 30 সালে পাওয়া যাবে মাঠে এবং সে জাতীয় দলেও তারা খেলবে? রোনালদোর ছেলে যদি পর্তুগাল হয়ে খেলে, তাহলে মেসির ছেলে কোন দল হয়ে খেলবে? স্পেন হয়ে খেলবে নাকি আর্জেন্টিনা হয়ে খেলবে? বাবা যেহেতু স্পেনের সুযোগ ছিল তার কাছে স্পেন জাতীয় দলের হয়ে খেলার, সে খেলেনি। আমার কাছে খুব মনে হয় এবং প্রাথমিকভাবে সেও স্টেটমেন্ট দিয়েছে যে সে আর্জেন্টিনার হয়েই খেলতে চায়। আর ইয়ামালকে যদি আমরা দেখি, সে কিন্তু 16 বছর বা 15 বছর বয়সেই কিন্তু আন্তর্জাতিক ফুটবল বা যে পুরো বিশ্বজুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। সেক্ষেত্রে এই মুহূর্তে মেসির ছেলে যে থিয়াগো মেসি রয়েছে, তার বয়স ইতিমধ্যে 14 বছর হয়ে গেছে। পরবর্তী বিশ্বকাপে তার বয়স থাকবে 18। আর এর মাঝামাঝি যে সে যদি ইতিমধ্যে ক্লাবেও ভালো পারফর্ম করছে, অনূর্ধ্ব 14-তে সে ট্রফি জিতেছে ইতিমধ্যেই ইন্টার মিয়ামির হয়ে। তো যে আমার মনে হয় যে তারকা শূন্য হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা হবে না, তবে আমরা মেসি রোনালদো বা এই ধরনের যারা খেলোয়াড় রয়েছে তাদের অবশ্যই আমরা মিস করব। দর্শক, নিচ্ছে একটি বিরতি। এই জমজমাট আলোচনার সঙ্গেই থাকুন, গেম অনের সঙ্গেই থাকুন। দর্শক, নিউজ 24 গেম অনে আবার স্বাগত জানাচ্ছি। আমি শুভ দেবনাথ, আমাদের সঙ্গে রয়েছে না অতিথিরা, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করবো বিশ্বকাপ তাদের অভিজ্ঞতা। একটু মাহাদির কাছে জানতে চাই। মাহাদি, এবারে বিশ্বকাপে কোন কোন তারকা ফুটবলার আপনার নজর কেড়েছে? দেখেন, বিশ্বকাপ মানেই তো তারকাদের মিলন মেলা, আর সেখানে অবশ্যই যারা তারকা ফুটবলার তারাই যায়। তো আসলে সেখানে যদি বিশেষ করে বলতে চাই যে 4 জন খেলোয়াড় নজর কেড়েছে, তাদের মধ্যে একজন তো অলরেডি 4 জনই বিজয়ী, এবং তারা যে রদ্রিগোর কথা না বললেই নয়, সে গোল্ডেন বল জয়ী। এবং পরবর্তীতে যদি আমি উনাই সিমন্সের কথা বলি, সে গোল্ডেন গ্লাভস। এবং উদীয়মান তারকা হিসেবে যিনি বল পেয়েছেন তিনি পাউ কুভার্সি। এবং চতুর্থ যিনি গোল্ডেন বুট জয়ী তিনি। এবং পঞ্চম যিনি আমি যাকে নিয়ে বলতে চাচ্ছি, তিনি আর্জেন্টিনার প্লেয়ার, যিনি মাঠে নেমেই শারীরিক খেলা খেলেছেন আর কি, ফুটবল থেকে। সো আসলে এই 5 জন, লিওনার্দো পাইডেস তার নাম। হ্যাঁ, সো আসলে তার কথা না বললেই নয়। তিনি ফাইনালের মঞ্চে সবারই নজর কেড়েছেন, বিশ্ববাসীর নজর কেড়েছেন ফাইনালের মঞ্চে এসে। সো আসলে আমি যুক্ত করতে চাই, আপনি ব্রাজিলের ফ্যান, ব্রাজিলের জার্সি পরে শোতে বসেছেন, ব্রাজিলের কোনো ফুটবলার এবার নজর কাড়েনি এবার বিশ্বকাপে? না, আসলে আমি যেহেতু ব্রাজিল ফ্যান, আপনি বলে দিয়েছেন, তো এর জন্য আসলে আমার নজর কেড়েছে। এবং আসলেই নেইমারের চোখের পানি কেড়েছে, নজর কেড়েছে, যেহেতু ব্রাজিলিয়ান ফ্যান। তো তারপরে বলতে চাই যে যেহেতু বিশ্বকাপের মঞ্চ, বিশ্বকাপ ফাইনালটা সবার নজরে থাকে, সো এর জন্য আর কি বলা যে 4 জন তো 3 জন প্লেয়ারের নাম বললাম স্পেন থেকে, যারা সবাই বিশ্ববাসীর নজর কেড়েছেন। তারা ট্রফিও নিয়েছেন, সাথে ব্যক্তিগত পুরস্কারও নিয়েছেন, অর্জন করেছেন। বাট আর্জেন্টিনা থেকে অর্জন হয়েছে, বাট সেখানে সমালোচনা হয়তো তাদের অর্জন হয়েছে। এবং সাথে একটু শারীরিক খেলা দিয়ে যেভাবে গাভিকে ফেলে দেওয়া হলো,
এবং সেখানে আরো একটা মানে খেলা তো মজার শারীরিক কৌশল হতেই পারে, মানে ওটা ডিফেন্সের ট্যাকেল হতে পারে, কারণ একটা কৌশল প্রতিটা কোচেরই থাকে সেটা এবং সেই খেলার কৌশলটা মাঝে মেনে থাকলেই নেওয়ার- ভালো হয়, বাট খেলার পরবর্তী সময়ে যখন কোচিং স্টাফরা দৌড়ে আসে এবং পরবর্তীতে একটা যখন ধস্তাধস্তি একটা একটা ঘটনা ধস্তাধস্তি ঘটে। পর্যায়ে চলে যায় তখন জিনিসটা আসলেই নজর কাড়ে। সো বিশ্বকাপের মঞ্চে আমার নজর কেড়েছে, বাট এই একটা বিষয় যা পঞ্চম মিনিটে মানে পঞ্চম হিসাবে আমার থেকে যাবে স্মৃতিতে, যে যিনি নজর কেড়েছেন। প্রথম বিশ্বকাপ আপনার সাংবাদিক হিসেবে প্রথম বিশ্বকাপ বলতেই হবে, কেমন রোমাঞ্চিত ছিলেন এবং কতটা ভালো লেগেছে কাজ করতে? দেখেন আসলে বিশ্বকাপের মঞ্চে কাজ করেছি দীর্ঘ মানে 1.5 মাস সেখানে গিয়েছে, এবং ফাইনালের মঞ্চে লাস্ট যেই কথাটা বলে হচ্ছে যারা হোস্ট ছিলেন শেষ করেছে 38 ডেজ, তারপর হচ্ছে 48 কান্ট্রিজ পার্টিসিপেশন, অ্যান্ড আমি যদি আরো কথা বলি সেখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক দেশ অংশগ্রহণ করেছে এবারের বিশ্বকাপে। এবং হচ্ছে 16টা ভেন্যু এবং 3টা মানে 3টা দেশের যৌথ আয়োজনে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। কানাডা, মেক্সিকো মিলে আয়োজন করেছে। সো সবকিছু মিলিয়ে হচ্ছে এবারের বিশ্বকাপটা তো চমক ছিলই, ও মানে অতিরিক্ত মানে দেশ ছিল। তো এনজয় মুহূর্তগুলো ছিল হচ্ছে, আবার নাইট করা হয়েছে, বিশ্বকাপ ম্যাচগুলো সরাসরি দেখেছি, ফার্স্ট টু লাস্ট দেখেছি, এবং সেই দেখা ম্যাচগুলোকে আবার অ্যানালাইসিস করেছি এবং সেগুলা প্রতিবেদন আকারে সেগুলো দর্শকের জন্য দিয়েছি। সো আসলে সব মিলিয়ে ভালোই লেগেছে। তো থামাতে হচ্ছে আপনাকে। দর্শক, ফুটবল বিশ্বকাপ পরেও কিন্তু আলোচনা চলছে, সমালোচনা চলছে। আর্জেন্টিনা এবং যে স্পেনের ফাইনাল ম্যাচটা হয়েছিল সেটি কি সঠিক ছিল কিনা এই নিয়েও কিন্তু অনেক সমালোচনা তৈরি হয়েছে। দর্শক চলুন একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসি। বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার পর থেকেই শুরু হয় একের পর এক গুঞ্জন। কেউ বলেছে ম্যাচ পাতানো, কেউ তুলেছে ড্রেসিং রুমে অস্থিরতার অভিযোগ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব। অথচ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই সেই সব আলোচনার জবাব দিল ফিফা এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। 48 দলের অংশগ্রহণে 104 ম্যাচের দীর্ঘ যাত্রা। কোটি কোটি দর্শকের চোখ ছিল প্রতিটি মুহূর্তে। মাঠে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিতে ছিল রঙিন উন্মাদনা, আর মাঠের বাইরেও ছিল নজিরবিহীন নিরাপত্তা ও পর্যবেক্ষণ। এমন এক টুর্নামেন্টে সবচেয়ে বড় প্রশ্ন, সবকিছু কি সত্যি স্বচ্ছ ছিল? ফিফার ইন্টিগ্রিটি টাস্ক ফোর্সের উত্তর হ্যাঁ সূচক। গোয়েন্দা তথ্য, আন্তর্জাতিক বেটিং মনিটরিং, বিভিন্ন সংস্থার সমন্বিত বিশ্লেষণ এবং তাৎক্ষণিক নজরদারিতে প্রতিটি ম্যাচ খুঁটিয়ে দেখার পর বিশ্বকাপ জুড়ে সন্দেহজনক বেটিং বা ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পায়নি ফিফা। সম্ভাব্য প্রতিটি সতর্ক সংকেত যাচাই করা হলেও কোনো কারসাজির ইঙ্গিত মেলেনি। তবুও বিতর্ক থামেনি, কারণ সব আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ফাইনাল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করা আর্জেন্টিনাকে ফাইনালে যেন একেবারে নিষ্প্রভ করে দেয় স্পেন। 120 মিনিট জুড়ে বিশ্ব দেখেছে এক অচেনা আর্জেন্টিনাকে। অনেকের মনেই ছড়িয়ে পড়ে নানা প্রশ্ন। এ কি সত্যি মেসির আর্জেন্টিনা, নাকি অদৃশ্য কোনো শক্তির সুতোয় বাঁধা একদল পুতুল? এই অবস্থায় সামনে আসেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লোদিও তাপিয়া। কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরাসরি তিনি বলেন স্পেন ছিল সেদিনের সেরা দল। এছাড়াও গুজবে কান না দিয়ে তিনি সমর্থকদের অনুরোধ করেন সেই দলটির উপর বিশ্বাস রাখতে, যারা বছরের পর বছর দেশের জন্য গর্ব এনে দিয়েছে। খালেদুল ইসলাম তানভীর, নিউজ 24। দর্শক এতক্ষণ দেখছিলেন প্রতিবেদনটি। আমরা কথা বলবো আমাদের যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমরা একটু জানতে চাই শরণের কাছে। শরণ, এবারে বিশ্বকাপে তো অনেকে ভালো পারফরমেন্স করেছে, অনেক দল আবার হতাশ করেছে। ব্রাজিলের নাম আসবে, পর্তুগালের নাম আসবে, এর সঙ্গে কিন্তু অন্য দলগুলো আসবে। আপনার চোখে যদি তিনটি দলের কথা বলা হয় যারা এবার বিশ্বকাপে নাম অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, কোন কোন দলের নাম আসবে? প্রথমে আমি যে জার্সি পরে আছি পর্তুগাল, আসলে দেখেন সবার জার্সিতে স্টার আছে কিন্তু এই জার্সিতে কোনো স্টার নেই। যদিও রোনালদোর খুব ইচ্ছা ছিল একটা স্টার যুক্ত করবেন, কিন্তু আসলে হয়নি। পর্তুগাল খুবই হতাশ করেছে, ব্রাজিল খুবই হতাশ করেছে। ব্রাজিল কিন্তু অনেক দিন ধরেই বলতেছে যে মিশন হেক্সা, আসলে মিশন হেক্সাটা হচ্ছে না, এবং সেটা কবে হবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ সেই লাস্ট 2002 সালে তারা জিতেছিল। এরপর কিন্তু প্রতিটা কোয়ার্টার ফাইনাল, সেটা নকআউট হোক, ইউরোপিয়ান টিমের কাছে তারা ধরাশায়ী হয়েছে। এবারও দেখেন সেম
নরওয়ের কাছে তারা ধরাশায়ী হয়েছে। একদম পাত্তাই পায়নি বলতে গেলে। নরওয়ে যে মিড ছিল সেই মিডের কাছে আসলে ব্রাজিলের মিডটা পাত্তা পায়নি, যেটা আসলে অনেকদিন ধরেই ছিল ব্রাজিলের ঝামেলাটা। সেটা আমাদের রাইট উইং বলেন, লেফট উইং বলেন, লেফট ব্যাক বলেন, প্লাস হচ্ছে মিডটা বলেন। যদিও এবার ব্রুনো গেমেরেস কিছু পারফরমেন্স করেছেন, বাট ওই রকম লেভেলের তিনি যেতে পারেননি। আর যদি বলি আরেকটা টিম, সেটা হচ্ছে জার্মানি। জার্মানি আসলে খুবই হতাশ করেছে তারা। আমি যদি ভুল না করি প্যারাগুয়ের কাছে ওরা হেরেছে এবং টাই ব্রেকারে হেরেছে। আমি ম্যাচটা রাতে ছিলাম এবং নাইট ডিউটি আমার ছিল আসলে। তো ব্রাজিল খুবই হতাশ করেছে, পর্তুগাল হতাশ করেছে এবং জার্মানি হতাশ করেছে। আরেকটা টিমের কথা বলবো যেটাকে সবাই বলছিল যে ওরা আসলে ডার্ক হর্স, নেদারল্যান্ডস কিন্তু ভালো ডিফেন্স নিয়ে এসেছিল। ভার্জিল ভ্যান ডাইক, নাথান একের মতো প্লেয়াররা ছিল সেখানে, তারাও কিন্তু হতাশ করেছে। এবং সেখানে মিডফিল্ডে আসলে লুক ডিয়ং, ভালো 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 প্লেয়ার ছিল, মেম্ফিস ডিপারের মতো প্লেয়াররা ছিল, হতাশ করেছে আসলে তারা। নেদারল্যান্ডস প্রতিবারই আসে, তারা 3টি ফাইনাল খেলেছে, কখনো শিরোপা তাদের ছোঁয়া হয়নি। নেদারল্যান্ডসের ফ্যানও কিন্তু বাংলাদেশে অনেকে রয়েছে এবং নেদারল্যান্ডসের পতাকা আমরা বাইরে গেলে দেখতে পারি, পতাকা ওড়ে, কিন্তু ফাইনালে গিয়ে তাদের জন্য কি হয়। কিন্তু এবারের তারা যে পথ হারিয়েছে বেশ আগে। আমরা একটা আইমানের কাছে আসতে চাই। আইমান, এবারে আসলে জার্মানি পর্তুগালের খেলা তো বলছিল হতাশ করেছে, তাদের খারাপ কোন দিকগুলো আপনার চোখে বেশি করে লেগেছে? আসলে জার্মানির ব্যাপারটা হচ্ছে একদিক দিয়ে আমার কাছে হাস্যকর, কারণ এই জার্মান তারা কিন্তু 2014 সালে সেমিফাইনালে ব্রাজিলকে মোটামুটি 7-1 গোলে একদম বিধ্বস্ত করে দিয়েছে। এখন আলোচনায় সেই 7-up আবারও কিন্তু কুরাসাওকে দিয়েছে এই বিশ্বকাপে শুরুতেই। তো আমি যখন সেই ম্যাচটা দেখেছি তখন আমি ভেবেছিলাম যে না, এবার জার্মান হয়তো নতুনভাবে কোনো কিছু করতে যাবে, কিন্তু আসলে রাউন্ড অফ 32-তে এসে মানে খুবই হতাশ করেছে প্যারাগুয়ের সাথে হেরে টাইব্রেকারে যে। তো এখন বিষয়টা হচ্ছে কি দেখেন, মানে ফিনিশিং এর অভাব একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি মনে হয় এটা একটা যুগের অবসান। যেমন জার্মান কিন্তু 2014 পর্যন্ত বিশ্বকাপ পাওয়ার পরে না, মানে ব্যাপারটা এমন হয়ে যায় যে আমি তো সর্বোচ্চ স্তরের পুরস্কারটা পেয়ে গেছি, আমার আর কি দরকার, আমি মোটামুটি তো এটা হয়েই গেছে। তো ওই যে একটা মানে গা ছাড়া একটা ভাব চলে আসে, যেমনটা হচ্ছে আর্জেন্টিনার মধ্যে এবার আমরা দেখেছি। সরি, আপনি ফাইনালটা যদি দেখেন আর্জেন্টিনার, যে স্পেনের কাছে একবারে মানে বলা যায় যে মানে গা ছাড়া ভাবের মতো একটা খেলেছে। আমরা যারা আর্জেন্টিনার ফ্যান ছিলাম ওই সময়টাতে, মানে এমন একটা অবস্থা যে আমরা এই কোন আর্জেন্টিনা, এইভাবে তো আমরা দেখিনি। আর যেটা হতাশ করেছে সেটা হচ্ছে পর্তুগাল, ভাই যেটা বললো, শরণ ভাই যেটা বললো, আসলে পর্তুগাল এবার টুর্নামেন্টে সেলফিশ ফুটবল খেলেছে। রোনালদোকে সেভাবে বল পাসিং দেওয়া হয়নি, পুরো মাঠের মধ্যে আমরা দেখতে পেরেছিলাম সেলফিশ ফুটবলটা তারা খেলছে। বড় তারকা রোনালদো, আমরা জানি তার কোটি কোটি ফ্যান রয়েছে, তাকে যদি সেভাবে বল সাপ্লাই পেতো সেখানে ভালো কিছু করতে পারতো। এখানে দেখেন আসলে শুধু রোনালদোকে বল সাপ্লাই করলে যে ভালো একটা ফিডব্যাক আসতো ব্যাপারটা এমন না। যেমন আমরা যে একটা টিম, আমরা একটা টিম কাজ করি, এই পুরো ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু এই 7 জন কিন্তু দুর্দান্ত কাজ করেছি। নাইট মানে প্রত্যেকটা সেক্টরে, নাইট বলেন, দিন বলেন, রাত বলেন, ইভেন আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল কিন্তু সকাল 7টা, কারণ ম্যাচগুলো এমন ছিল যে টাই ব্রেকারে গেলে মানে আমার 7টা বাজে শেষ হইতো, আমার নিউজ 7টা, হেডলাইন ফার্স্ট হেডলাইন, ফার্স্টের উপ বা ফার্স্টের প্যাকেজে কিন্তু এটা মানে এমন একটা চ্যালেঞ্জিং সময় ছিল। কিন্তু সেটা আমরা করেছি। কেন করেছি? কারণ আমাদের রিপোর্টারদের মধ্যে, যিনি ফিল্ডে ছিলেন তার মধ্যে, নিউজ এডিটরদের মধ্যে, ভিডিও এডিটর, প্রত্যেকে কিন্তু একটা টিম ওয়ার্ক করেছে। কিন্তু সেই টিম ওয়ার্কটা না আসলে পর্তুগাল টিমের মধ্যে ছিল না, আর যেই কারণে তারা ব্যর্থ। সত্যি কথা বলতে যদি চিন্তা করা হয় যে না, রোনালদো কেন গোল দিবে, আমি কেন পারবো না, বা ও কেন খেলা ভালো খেলবে, ওর গোলটা কেন, ফুটবলটা 11 জনের খেলা, যখন একজন খেলে তখন রেজাল্টটা পাওয়া কঠিন হয়ে যায়। ফাইনালে দেখেছিলাম আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু অনেকটা হয়েছে, কারণ পুরো বিশ্বকাপ জুড়ে তারা আলোচনা করেছে মেসিকে নিয়ে, শেষ মুহূর্তে মেসি বল ঠিকমতো পায়নি। আমরা জানি যে মেসি যখন মিড ফিল্ড থেকে বলটা পাবে তখন কিন্তু কতটা ভয়ঙ্কর হচ্ছে, আমরা দেখতে পারিনি, সেই কারণে আর্জেন্টিনা শিরোপা জেতেনি। আমরা একটু দীপুর কাছে আসতে চাই। দীপু, এবারে বিশ্বকাপ বিতর্কিত বিষয়গুলোর মধ্যে ছিল অন্যান্য ভিএআর, কারণ ম্যাচে 25 থেকে 24 মিনিটের মধ্যে যে বিরতিটা হতো, এরপরে কিন্তু ফুটবলতে পুরো গুছিয়ে আসতেও কিছুটা সময় লাগতো। আপনি বিষয়টা নিয়ে কি বলবেন? না, অবশ্যই বিশেষ করে আর্জেন্টিনা এবং মিশরের খেলার কথাটা বলবো। আপনি নিজেও ম্যাচটা দেখেছেন, একটু বলে নেই আপনাকে যে এবার ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই কিন্তু ফিফা যেটি বলছিল যে যেহেতু ভিএআর যে প্রযুক্তিটা ছিল সেটাকে ওরা আরও ডেভেলপ করেছে, আরও উন্নতি করেছে এটার মধ্যে। কিন্তু আমরা যেটা মানে তাদের যে ভাষা যেটা ছিল সেটার প্রতিফলন কিন্তু আমরা ম্যাচে গিয়ে কিন্তু দেখতে পাইনি, যেটার এক বিগ এক্সাম্পল হচ্ছে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচ। আপনি দেখেন যে মিশর এবং আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনা খুবই ভালো ফুটবল খেলেছে, মিশরও ডোমিনেট করেছে, কিন্তু এক পর্যায়ে এমনও হয়েছে যেটা আমরা শুধু না, সবাই দেখেছে, বিশ্বের অগণিত ফুটবল ভক্তরা দেখেছে যে আর্জেন্টিনার ডিফেন্ডার সালাকে ফাউল করলো, ফাউল করার পরে কিন্তু
কাউন্টার অ্যাটাক থেকে আর্জেন্টিনা গোল করলো, ওকে, তো সবই তো হলো, কিন্তু শেষ পর্যন্ত কি হলো যে রেফারি ভিআরে গেল, ভিআরে গিয়ে এগেনস্টে তারা হচ্ছে যে ডিসিশনটা দিয়ে দিল। তাহলে এই যে ভিআরের যে সুবিধাটা বা রেফারির যে ডিসিশনটা, সেটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ, এবং পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু রেফারিং নিয়ে একটা বিতর্কের একটা জন্ম দিয়েছিল। আমরা শুধুমাত্র যে আর্জেন্টিনা এবং স্পেন, আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচ যে বলবো শুধু তাই না, আরো বেশ কয়েকটি ম্যাচও কিন্তু আমরা এরকম দেখতে পেয়েছি। সব মিলিয়ে বলবো যে রেফারিংটা আরো থামাতে হচ্ছে একটু। হওয়া দরকার ছিল। দর্শক, আমরা নিচ্ছি একটি বিরতি পর আবার যুক্ত হবো আমাদের অতিথিদের সঙ্গে। দর্শক, নিউজ 24 গেম অন আবার স্বাগত। সাথে রয়েছে আমি শুভদর্পণ, আমাদের অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো বিশ্বকাপের সার্বিক বিষয় নিয়ে। দীপু ভাই, জানতে চাই, দীপু, একটি আলোচনা হচ্ছে যে রেফারি আর্জেন্টিনার পক্ষে অনেক বাঁশি বাজিয়েছে, এরই মধ্যে সমালোচনা তৈরি হয়েছে, আপনি কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আর্জেন্টিনা তো একেবারে গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালের গল্প তো সবাই জানে। তারা তো ফুটবল খেলে গোল দিয়ে তারপর তারা ফাইনাল পর্যন্ত এসছে। তো রেফারিং নিয়ে অনেক প্রশ্ন আপনি বলছিলেন, এবং এরই মধ্যে কিন্তু ছোট একটা সুখবরও আছে যে আর্জেন্টিনার রানার্স আপ হওয়াতে কিন্তু ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অভিনন্দন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। তো এটা ডেফিনেটলি আর্জেন্টিনার জন্য কিন্তু একটা ভালো একটা খবর। তো শুভ, আপনি তো আমাকে এই প্রশ্ন করলেন, আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে বিশেষ করে আপনি, শরণ, আমাদের দায়ান, আপনারা তিনজন কিন্তু অনেক কষ্ট করেছেন, বাইরে গিয়ে টিএসসি থেকে আপনারা লাইভ দিয়েছেন। শরণ ডেফিনেট ইউনিভার্সিটিতে গিয়েছিল, ব্র্যাক ইউনিভার্সিটিতে গিয়েছিলেন আপনি। এই যে অ্যাটমসফিয়ার, এই যে বিশ্বকাপ আসলে যে উন্মাদনাটা, এই যে আমাদের দর্শকরা ডাই হার্ট ফ্যান যেটাকে আমরা বলে থাকি, তো সব মিলিয়ে সেই অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে শেয়ার করুন। অবশ্যই, তার আগে একটু বলে রাখতে চাই, যখন সকলে পরিশ্রম করে তখন টিমটার মধ্যে এনার্জি বাড়ে, টিমটা চেষ্টা করে যে তাদের সেরাটা দেওয়ার জন্য। পুরো বিশ্বকাপ জুড়েই কিন্তু আমরা সেই চেষ্টাটা করেছি, রাত নেই দিন নেই, প্রতিটা ছেলে এখানে প্রচণ্ড পরিশ্রম করেছে। আপনিও আমার সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বকাপের আগেও, দেখেছেন যে কতটা পরিশ্রম আমার পুরো টিমের সদস্যরা করেছে, যারা 2 মাস আগেও জয়েন করেছে এবং যারা 4-5 বছর ধরে ছিল। সকলের মধ্যে কিন্তু সমান একটা এফোর্ট ছিল যে আমাদের সেরা দিতে হবে। আমাদের বসরা আমাদের এটাই শিখিয়েছেন যে ইভেন্টগুলো থাকলে কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন, আমি ব্র্যাকে গিয়েছি, টিএসসিতে গিয়েছি। টিএসসিতে শেষ ম্যাচে বিষয়গুলো বলে রাখতে চাই, টিএসসিতে আমরা কিন্তু শেষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাইনি, আমরা মহসিন হলে চলে গিয়েছিলাম। এবং মহসিন হলে যাওয়ার পরে আমার লাইভে একটা বিষয় ছিল, একটা সময় লাইভ, কিন্তু আমাকে ওই গেট দিয়ে ঢুকতে দেওয়া হবে না। আমি 2 কিলোমিটার পথ পেরিয়ে মানুষ যারা বসছিল, অর্থাৎ ফুটবল প্রেমী যারা ছিল, তাদের মাঝ থেকে এসে আমি লাইভ দিয়েছি। সব কিছু মিলে কিন্তু ভিন্ন একটা অভিজ্ঞতা। এই নিয়ে সাংবাদিকতার ক্যারিয়ারে আমার 4র্থ বিশ্বকাপ করা হলো। সব কিছু মিলে এবারে বিশ্বকাপটা একটু অন্যরকম ছিল, কারণ দলও বেশি ছিল এবং তার সঙ্গে উন্মাদনাও ছিল। শেষ মতো যদি স্পেন কাপ জিতেছে 2010 সালের পর এসে তার 26-এ কাপ পেলে, পুরো ভালো খেলে কিন্তু কাপটা জিতেছে আর কি। দীপু, তো সব মিলিয়ে শরণও আছে, শরণ আপনিও কিন্তু বাইরে ছিলেন, বাইরে থেকে আপনি লাইভ দিয়েছেন, এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে আপনি টিএসসিতে আপনার হচ্ছে যে আর্জেন্টিনার ম্যাচ হচ্ছে, ব্রাজিলের ম্যাচ হচ্ছে, আর আর্জেন্টিনার ব্রাজিলের ম্যাচ যেদিন থাকে তখন তো আমাদের পুরো দেশ 2 ভাগ হয়ে যায়, আর্জেন্টিনার ব্রাজিল। তো সেই ক্ষেত্রে আপনি সেই ফ্যানদের মাঝখান থেকে আপনি লাইভ দিয়েছেন, কভার করেছেন, ভক্সপট নিয়েছেন, সেই এক্সপিরিয়েন্সটা আমরা জানতে চাই। একটু অন্যরকম ছিল। সবসময় আমরা যেভাবে ক্রিকেটটা কভার করি, ফুটবলটা আসলে এরকম করে বাংলাদেশে হয় না। শুধুমাত্র বিশ্বকাপের সময়টাতে এত পরিমাণ উন্মাদনা থাকে। সেটাতে আমি টিএসসিতে গিয়েছিলাম, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। ড্যাফোডিলের কথা না বললেই নয়, সেখানে যে ক্রাউড, সেটা আসলে একদম ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত চলে গিয়েছিল। ফক্স স্পোর্টস সেটা দেখিয়েছিল, বিবিসি সেটা দেখিয়েছিল, সিএনএন সেটা দেখিয়েছিল। আসলে ওই জায়গাটা একটু অন্যরকম মনে হয় ক্রেজিনেসটা, বিশেষ করে আর্জেন্টিনার যিনি রাষ্ট্রদূত ছিলেন, হ্যাঁ হ্যাঁ, ইজ এ ভেরি বিগ ফ্যান এবং ভেরি জেন্টল। আমরা একটু যাব আইমানের কাছে। আইমান, রদ্রি এবার বিশ্বকাপে সেরা ফুটবলার পুরস্কার পেয়েছেন, তিনি কিন্তু একটি গোলও করেনি, মানে কোন যুক্তিতে তাকে পুরস্কার দেওয়া হয়েছে সংক্ষেপে জানতে চাচ্ছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে শুধু যে গোল করলেই যে সেরা খেলোয়াড় হওয়া যাবে বিশ্বকাপের, তেমনটা না। এটার কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো রদ্রির সাথে মিট করেছে। বিশেষ করে সে কিন্তু সর্বোচ্চ পাসের রেকর্ড কিন্তু তার, ইভেন হচ্ছে সাকসেসফুল পাস, সে কিন্তু 902 বারের বেশি বল টাচ করেছে। পাশাপাশি হচ্ছে তার যে সাকসেসফুল পাসিং রেট কিন্তু 93.2%। পাশাপাশি যদি আপনি দেখেন লাস্ট ফাইনালে সে কিন্তু অলরেডি 202 বার বলে টাচ করেছে। বিশেষ করে হচ্ছে তার সাকসেস রেটটা ছিল দুর্দান্ত। আর এই বিশ্বকাপে তার 28টা ট্যাকেল আছে,
সো যেটা হচ্ছে যে অন্যদের থেকে কিন্তু অনেক এগিয়ে বেশি। গেছে। শুধু মানে গোল হয় কি যে গোল হচ্ছে সম্মিলিত একটা প্রচেষ্টার ফল, কিন্তু সেই গোল করতে পিছনে যে কলকাঠি নাড়া লাগে বা পিছনে যেই কষ্টটা করা লাগে সেটা কিন্তু টিম কম্বিনেশনের জায়গাটা থেকে কিন্তু রদ্রি ছিল একদম বেস্ট একজন। আপনি দেখেছেন যে মেসিকেও কিন্তু ট্যাকেল করেছে ফাইনাল ম্যাচে, ইভেন সে উড়ে গিয়েছে। আমরা একটু মাহাদির কাছে যেতে চাই। মাহাদি, এমবাপ্পে 10 গোল করেছে, তিনি পুরস্কারও পেয়েছেন, মেসিকে টপকে তিনি কিন্তু পুরস্কারটা পেয়েছেন। জানতে চাচ্ছিলাম যে এমবাপ্পে আলাদা কি আপনার চোখে পড়েছে, এমবাপ্পে মাঠে অন্যদের কোথায় এগিয়েছিল? দেখেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন তিনি, এমবাপ্পে। গোল্ডেন বুট জিতেছেন। হ্যাঁ, গোল্ডেন বুট জিতেছেন। তাছাড়া তার কিন্তু আরেকটা রেকর্ডও আছে, সেটা হচ্ছে সে সবচেয়ে কম বিশ্বকাপ খেলে সর্বাধিক যে গোলের সংখ্যা, এটাও তার নামে আছে। কিন্তু তার মধ্যে এমন কি আছে সেটা তো অবশ্যই চোখে পড়ার মতো, যে সে কেন সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। সে অবশ্যই ভালো খেলেন, এবং তার যে আরেকটা বিষয় সেটা হচ্ছে তিনি খুব ভালো দৌড়ানো, হ্যাঁ, এই একটা বিষয় আছে। এবং সে যখনই মানে বলটা মাঠ জমিয়ে রাখেন এবং কাউন্টার অ্যাটাকের দিক দিয়ে সে বেস্ট আমার কাছে মনে হয় ফ্রান্সের। এবং সে তার যে কাউন্টার অ্যাটাক যেটা হয়, একদম দেখা গেছে যে তার যে অপোনেন্টের গোল ভার থেকে মানে গোল ডিফেন্সে ঢুকে যে অ্যাটাক করাটা, মানে ডিফেন্স থেকে শুরু করে এবং মানে পরবর্তী পর্যায়ে চলে যাওয়া, মানে তার গোলরক্ষকের দিকে বিপরীতের পক্ষের গোল পোস্টের দিকে নিয়ে যাওয়া। তো সব দিক থেকেই সে এগিয়ে আর কি, সবকিছুতেই সে অ্যাটাকিংটা খুব ভালো করে। আমরা তানভীরের কাছে আসতে চাই। তানভীর, ফাইনালে আর্জেন্টিনা সুলভ মনে হয়নি, কোথায় পিছিয়ে ছিল স্পেন থেকে ফাইনাল আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় এই বিষয়টা নিয়ে হচ্ছে খুব তর্ক বিতর্ক আছে, মাঠের বাইরের তর্ক বিতর্ক উঠছে, যে হচ্ছে ম্যাচ ফিক্সিং এর একটা ব্যাপার আসছে, যা বা হচ্ছে দর্শকরা বলছেন বা হচ্ছে সমর্থকরা বলছেন হচ্ছে যে ফকল্যান্ড যেই ব্যানারটা ধরেছিল সেই ব্যানারের কাণ্ডেই সর্বনাশ ঘটেছে। তবে সবকিছুর বাইরে আমার কাছে মনে হয় স্পেন দুর্দান্ত খেলেছে, তাদের ট্যাকটিক্স, তাদের কোচ পুরো গেম পাল্টে দিয়েছে। আর হচ্ছে আর্জেন্টিনার যে বিষয়টা, আর্জেন্টিনার কোচ বা আর্জেন্টিনার কোচিং প্যানেল থেকে যে সিদ্ধান্তগুলো এসেছে সেগুলো হচ্ছে আরও বেটার হওয়া দরকার ছিল। স্পেনের পুরো ওয়ার্ল্ড কাপে স্পেনকে আরও হচ্ছে পরীক্ষা করা দরকার ছিল, স্পেনকে নিয়ে আরও পড়াশোনা করার দরকার ছিল। তার ফলেই হচ্ছে আর আসলে আর্জেন্টিনা পিছিয়ে গেছে। এই পুরো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যেমন খেলেছে, হয়তো তারা ভেবেছে হচ্ছে স্পেনের সাথেও সেরকম খেলে হয়তো পার পেয়ে যাবে। আমাদের হাতে আর সময় নেই, অনেক আলোচনা সমালোচনার বিশ্বকাপ, 48টা দলের উন্মাদনা, মাঠের লড়াই, পুরো 1.5 মাস পুরো বাংলাদেশ বুঁদ হয়েছিল বিশ্বকাপে, এবং পুরো বিশ্বকাপ জুড়ে আমরা সাথে ছিলাম। সবাইকে ধন্যবাদ নিউজ টিভির সঙ্গে থাকার জন্য, আমাদের অতিথিরও ধন্যবাদ এমন সময় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আমাদের কাছে গেম অনের সবশেষ। আবারও যুক্ত হব পরবর্তী সপ্তাহে নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।